জুন বৃহস্পতিবার রাত ৮টায় শামীম জাহেদি আছে রিটোর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। আওয়ামী লীগের দলীয় তহবিল ছাড়িয়েছে ১০০ কোটি টাকা। নির্বাচন কমিশনের দেওয়া হিসাবে আগের বছরের তুলনায় আয় ও ব্যয় বেড়েছে। রাসেলস ভাইপার সাপ ৩০ জেলায় ছড়িয়ে পড়ার তথ্য সঠিক নয়। নির্বিচারে হত্যায় হতে পারে জেল জরিমানা। সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ, খালের জমি উদ্ধারে ছাড় নেই, হুঁশিয়ারি উত্তর সিটি কর্পোরেশনের। আওয়ামী লীগের দলীয় তহবিল ছাড়িয়েছে ১০০ কোটি টাকা। ২১টি ব্যাংক হিসাবে এই অর্থ রাখা আছে। আর এই তথ্য জানা গেছে নির্বাচন কমিশনের দেওয়া আয় ব্যয়ের হিসাব থেকে। ইসি সচিবের কাছে ২০২৩ সালের আয় ব্যয়ের হিসাব দেয় দলটি। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ। অধ্যাপক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। আমি কথা বলছিলাম আওয়ামী লীগের আয় ব্যয়ের হিসাব, যেটা নির্বাচন কমিশন আজকে জমা দেওয়া হয়েছে। আমি আসলে মূলত আলোচনা করতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আয় ব্যয় কীভাবে করে, আয় কতটা করে, ব্যয় সেইটার স্বচ্ছতা আছে কিনা বা এটার স্বচ্ছতা আনা উচিত কিনা, সেসব বিষয়ে আসলে আলোচনা করতে চাই আপনার কাছে। ২০০৭ এবং ২০০৯ সালের আরপিও অনুযায়ী বেশ কিছু পরিবর্তন আনা হয় এবং সেই সময় এই যে একটা রাজনৈতিক দলকে, নিবন্ধিত রাজনৈতিক দলকে তাদের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার যে বিধান তখন চালু হলো। আমরা যে সেই প্রেক্ষাপটে বলি যে সেই সময়ের হিসাবে এটা একটি ভালো সিদ্ধান্ত ছিল, কিন্তু এরপর থেকে আসলে এটার এগোয়নি। এই অর্থে যে এই যে জমা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনে, এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে অডিট করা হয় কিনা বা এটাকে আরও স্বচ্ছ করা যায় কিনা সময়ের সাথে সাথে। কেন সাধারণ মানুষ দেখতে পারবেন না ওয়েবসাইট থেকে যে একটি রাজনৈতিক দলকে কে কত টাকা চাঁদা দিচ্ছেন বা একটা রাজনৈতিক দলের যে হিসাব কত টাকা খরচ হলো বাৎসরিক, এটা কেন সবার জন্য উন্মুক্ত হবে না? জনাব আহমেদ। ধন্যবাদ আপনাকে। যে আজকেই আমরা যেটা দেখলাম, আপনি একটু আগে বললেন যে আওয়ামী লীগের যে দলীয় তহবিল সেটা ১০০ কোটি টাকা ছাড়িয়েছে এবং এটা ঠিকই বলেছেন যে আরপিও গণপ্রতিনিধিত্বশীল আদেশের অনুযায়ী কিন্তু প্রতি বছর আপনার সেটা নিয়ম হচ্ছে যে ৩১শে জুলাইয়ের মধ্যে দলীয় আয় ব্যয়ের হিসাবটা দাখিল করতে হয়। সেই হিসাবেই আজকে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমান এবং ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে দেখলাম যে সংবাদ সম্মেলন করে জানিয়েছে নির্বাচন কমিশনের সচিব শফিউল আজমকে তারা যে ২০২৩ সালে যে আয় ব্যয় রিপোর্ট দিয়েছে সেখানে আয় ব্যয়ের ফলে তাদের এখন দলীয় ফান্ডে প্রায় ১০০ কোটি টাকা বেশি আছে। এখন যেটা বলছেন যে এই দলীয় ফান্ডের টাকাগুলো সোর্স কি, তারা যেটা বলছে সংবাদ সম্মেলনে যে বিভিন্ন নমিনেশন পেপার তারা বিক্রি করে, অনুদান এবং রাজনৈতিক দলের চাঁদা, তাদের কিছু স্থাপনা আছে সেখান থেকে তারা ভাড়া পায়, এইসবকে তারা ধরেছে এবং কিছু খরচও সেখানে আছে যে সেখানে বিভিন্ন প্রার্থীকে তারা সহযোগিতা করে, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং আপনার ওই যে কি পোস্টার ছাপানো সহ পলিটিক্যাল মোবিলাইজেশনের জন্য অনেক ধরনের টাকা খরচ হয়। তো সবকিছুকেই তারা একটি আয় ব্যয় হিসাবে নিয়ে এসছে এবং সেটা উপস্থাপন করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আয় ব্যয়ের যে হিসাব সেটা কতটা স্বচ্ছ সেটা নিয়ে হয়তো এখন প্রশ্ন থেকে যায়। কারণ তারা দিয়েছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা যে নমিনেশন পেপার বিক্রি করেছে ৫০,০০০ টাকা করে, সেখানে প্রায় তাদের ১৬ কোটি সামথিং আয় হয়েছে। এইভাবে কিছু কিছু বিষয় হয়তো তারা তুলে ধরেছে, কিন্তু সামগ্রিক ভাবে আপনারা জানেন যে আমাদের আরপি অনুযায়ী কিন্তু একটি জাতীয় সংসদ যারা নির্বাচন করে তারা ২৫ লক্ষ টাকার মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখার কথা বলা আছে, কিন্তু এটা আমরা সবাই জানি যে এটা আসলে মানা হয় না এবং মানা না হলেও সেই জায়গাটাই বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছিলাম যে ২০০৭ বা ২০০৯ সালে যখন এই বিধান করা হলো তখন নিশ্চয়ই ভালো, যুগান্তকারী, কিন্তু এরপরে এর কোনো উন্নতি হয়নি। পৃথিবীর উন্মুক্ত গণতান্ত্রিক দেশ, মুক্ত গণতান্ত্রিক দেশ যেসব পরিচিত যেগুলো দেশ, সেখানে কিন্তু এই বিষয়গুলো খুবই স্বচ্ছ। তো আমরা যদি বাংলাদেশ যদি সেই স্বচ্ছ গণতন্ত্র চর্চা করতে চাই, স্বচ্ছ ব্যবস্থাকে বেছে নিতে হবে। কেন সেগুলো করা হচ্ছে না বা করা উচিত কিনা বা কিভাবে করা উচিত জানতে চাই আপনার কাছে। আপনি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই আমরা ধরি, ২০১৭ সালে কিন্তু ভারতে আমরা দেখেছি একটি বন্ড, অর্থাৎ নির্বাচনী বন্ড তারা চলেছে, ফান্ড থেকে বেরিয়ে তারা নির্বাচনী
বন্ড চালু করেছে 2017 সাল থেকে, এবং এই বন্ডের মধ্যে দিয়ে কিন্তু বিজিবি সবচেয়ে বেশি টাকা আপনার তারা আয় করেছে। যদিও সম্প্রতি সেই সুপ্রিম কোর্ট কিন্তু, ভারতের সুপ্রিম কোর্ট সেই নির্বাচনী বন্ডকে কিন্তু বাতিল ঘোষণা করেছে। আচ্ছা। এখন সেই ক্ষেত্রে হয়তো আমাদের উপমহাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্বচ্ছতা আছে, কিন্তু আমরা যদি পাশ্চাত্যের দিকে তাকাই, মার্কিন যুক্তরাষ্ট্র সহ, সেখানে যে দলীয় তহবিল সংগ্রহের যে পদ্ধতি সেখানে আছে, যে যে কোনো ব্যক্তি $5,000 বেশি, আপনার আমেরিকার কথা যদি বলি, $5,000 বেশি কেউ দিতে পারবে না। কিন্তু আবার সেখানে বলা আছে যদি কোম্পানি বা কোনো সংস্থা কিন্তু অনেক পরিমাণ সেখানে মানে দলীয় তহবিলে টাকা অনুদান দিতে পারে। জি। তারপরে যে বিভিন্ন বড় বড় যে আপনার সমাবেশ হয়, সেখানেও কিন্তু ফান্ড রেইজিং হয়, এবং স্থানীয় সহ কেন্দ্রীয় যে আপনার নির্বাচনী প্রচারণা হয়, হুম। সেখানে আপনার $200-300 বিলিয়ন খরচ হয়। আপনার দেখি মার্কিন যুক্তরাষ্ট্রে সেই খরচ, এবং পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপের দেশগুলো, ইভেন জাপানেও আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন অত্যন্ত ব্যয়বহুল হয়। কিন্তু আপনি এটা বলতে পারেন যে নির্বাচনের ব্যয় গুলো কিভাবে নির্বাহ করা হয়, আয় কিভাবে হয়, সেগুলোর মধ্যে এক ধরনের স্বচ্ছতা আছে, যেটা আমাদের নট অনলি বাংলাদেশ, উপমহাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এই ধরনের স্বচ্ছতা নিশ্চয়ই এখন যেহেতু আমরা প্রায়শই বলছি বাংলাদেশ উন্নত দেশ হতে যাচ্ছে, উন্নত দেশের যেসব স্বচ্ছ পদ্ধতি আছে সেগুলোকে আসলে অনুসরণ করা উচিত। আমি যদি একজন ব্যক্তির কথাও বলি, আরপিও অনুযায়ী যিনি ভোটে দাঁড়াচ্ছেন তাকে তার হলফনামার মাধ্যমে প্রকাশ করতে হয় তার সম্পদের তালিকা। সেই জায়গাটাও রাজনৈতিক দলগুলো এই ব্যবস্থা করতে পারে কিনা, যে যারা তাদের দলীয় সদস্য বা যারা খুব গুরুত্বপূর্ণ সদস্য, হয়তো আমি বলতে পারি গুরুত্বপূর্ণ যেসব কমিটি রয়েছে তাদের যারা সদস্য, তাদেরকে তাদের সম্পদের হিসাব প্রতি বছর প্রকাশ করতে হবে। এই ধরনের ব্যবস্থা যদি রাজনৈতিক দলগুলো নিজেরাই নিজেদের স্বার্থে করে, এই স্বচ্ছতা তো আরো দ্রুত নিশ্চিত করা যায়। আপনি যেটা বলেছেন এটা অবশ্যই নির্বাচন কমিশনের বাইরে যে দলগুলো তাদের কর্মীদের আয়ের সূত্র বা তাদের উৎস যদি তারা জানতে পারে, সেটা অবশ্যই ভালো হয়। কারণ সম্প্রতি যে ধরনের আপনার দুর্নীতি, যে ধরনের বিষয় সেখানে আমাদের সার্ফেসে এসেছে, তার মধ্যে দিয়ে কথা হচ্ছে যে সরকারি কর্মকর্তাদের যে আপনার সম্পদের তথ্য সরবরাহ করার যে রীতি ছিল, সেগুলো কিন্তু যথাযথভাবে মানা হচ্ছে না। এখন রাজনৈতিক দল যদি নিজেই তার সদস্যদের এবং তার প্রার্থীদের আয়ের এবং ব্যয়ের বা তাদের যে ইনকাম, যদি আপনার একটা তথ্য জমা নেয় তাদের নমিনেশনের আগে, সেটা অবশ্যই এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি হতে পারে। কারণ কিন্তু সেই প্রক্রিয়া এখন দলগুলো যাবে কিনা, সেটা নিয়ে কিন্তু আসলে আমাদের বাংলাদেশের যে গণতান্ত্রিক যে স্বচ্ছতা বা অ্যাকাউন্টেবিলিটি, সেটা আমরা যতটা মুখে বলি, যতটা কিন্তু সেটা কিন্তু চর্চা অনুশীলন করি করা না। হয় না। হ্যাঁ, সেটা এখন কবে সেটা আমরা চর্চা করতে পারবো, সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের তাহলে কাছে 2007 বা 9 সালের দিকে নির্বাচন কমিশন যে বিধান চালু করলো, এখন কি নির্বাচন কমিশন ভাবা উচিত না যে এখান থেকে আরেকটু আরেক ধাপ এগিয়ে বাড়তি কিছু করা যায় কিনা? যেমন হলফনামায় প্রার্থীরা যারা ভোটে দাঁড়ান তারা যে তথ্য দেন সেটা নিয়ে আমরা শুনিনি কখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে অডিট হয়েছে বা সেটাকে যাচাই বাছাই করা হয়েছে, বা রাজনৈতিক দলগুলো যে তথ্য নির্বাচন কমিশনে জমা দিচ্ছে তারও তখন অডিট হয় বলে, দেখা হয় বলে আমরা শুনিনি। তাহলে তো নির্বাচন কমিশনেরও তো দায় আছে, সেই দায় কি তারা এড়াতে পারে? নির্বাচন কমিশন অবশ্যই তার দ্বারা এড়াতে পারে না, কিন্তু নির্বাচন কমিশন সবসময় যেটা বলে থাকে যে তাদের জনবল, তাদের সক্ষমতা নেই এগুলোকে পর্যালোচনা করার জন্য। তারা সেক্ষেত্রে হয়তো এনবিআর, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ ব্যাংক বা যে ধরনের প্রতিষ্ঠান আছে তাদের কাছে তারা হয়তো সহায়তা চাইতে পারে। কিন্তু এটা হচ্ছে যে নির্বাচনে যে আয়, যে প্রার্থীদের যে আপনার যে আপনার আয় ব্যয়ের যে জি। হিসাব বা তাদের যে, সেটা কিন্তু তারা ওয়েবসাইটে প্রকাশ করছে। সেই ওয়েবসাইটের প্রকাশ থেকে কিন্তু সংবাদপত্র বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি হয়। বিভিন্ন আমরা দেখেছি বা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রার্থীদের আপনার যে আয় ব্যয়ের বা তাদের সম্পদের বিবরণীতে না, কিন্তু আমরা সেটা অনেক সেটা ক্ষেত্রে একটা ব্যক্তির ক্ষেত্রে হলফনামা থেকে সেটা হলফনামা প্রকাশ করা হয়, কিন্তু রাজনৈতিক দলের আয় ব্যয় বা খরচ, একটা 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 সভা করতে কত খরচ হয় সেগুলো খুব একটা বিস্তারিত থাকে না। না, সেটা অবশ্যই থাকে না, কারণ 44টি রাজনৈতিক দল আছে এখন নিবন্ধিত। সেক্ষেত্রে আমি এই মুহূর্তে দেখছি না। আর বিএনপি তো এই মুহূর্তে কোনো আয় ব্যয়ের কোনো হিসাব দিচ্ছে বললে এটাও জানি না। না, তারা গত বছর মনে আছে, গত বছর বিএনপি তার আয় ব্যয় হিসাব জমা দিয়েছে, এবছর নিশ্চয়ই হয়তো দেবে। সেক্ষেত্রে হতে পারে, কিন্তু সেটা এটা আসলে আওয়ামী লীগ বা বিএনপি বা অন্য কোনো দলকে আমি বলছি না, বলছি সার্বিকভাবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যদি বাড়াতে হয়, উন্নত করতে হয়, তাহলে এই স্বচ্ছতা নিশ্চিত করা দরকার, সেটাই বলার চেষ্টা করছি আমি। হ্যাঁ, সেটা আমি আপনার সাথে একমত। যদি এটা শুরু হয় তাহলে অবশ্যই
সেটা রাজনৈতিক দলগুলোর যে প্রতিশ্রুতি, যে জনগণের প্রতি তাদের কমিটমেন্ট, সেটা অবশ্যই বাস্তবায়ন হবে। এবং আমি মনে করি যে আমাদের গণতন্ত্রের স্বার্থে, আমাদের উন্নয়নের স্বার্থে এবং জি। আমাদের জবাবদিহিতার স্বার্থে সেই বিষয়গুলোকে একটু প্রতিষ্ঠিত করা, চর্চা করা অবশ্যই দরকার আছে। অধ্যাপক বশির আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার সাপ বৃদ্ধির তথ্য সঠিক নয়। 30 জেলায় এই সাপ ছড়িয়ে পড়ার কথাও মন গড়া। পদ্মা অববাহিকায় আদি নিবাস এই সাপের। বর্ষায় এসব এলাকায় বেশি দেখা যায়। বন্যপ্রাণী গবেষকরা বলছেন, দেশে বছরে সাপে কাটাদের মধ্যে মাত্র 3 ভাগ চন্দ্রবোরায় মারা যাচ্ছেন। বন বিভাগ বলছে, গুজবে এই সাপ হত্যা করলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে জেল জরিমানা করা হবে। চন্দ্রবোরাকে কোথাও কোথাও উলুবোরা বলা হয়। পদ্মা অববাহিকায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও মুন্সিগঞ্জে এর আদি বসবাস। বর্ষা এলেই এরা বন্যায় ছড়িয়ে পড়ে লোকালয়ে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাপ নিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। বন্যপ্রাণী গবেষকেরা বলছেন, দেশে 10 বছরে চন্দ্রবোরা সাপ বৃদ্ধির কোনো রেকর্ড নেই। আমরা রাজশাহী অঞ্চলে অনেকবার গেছি, নদী অববাহিকায় কিন্তু কাজ করেছি, এবং রাজশাহী এলাকার যে চরগুলোতে সেখানে আমরা একটা সাপও ডাইরেক্ট আমরা দেখতে পারি নাই। অপবাদ তৈরি করে এই রাসেল ভাইপারের উপরে মানুষের আক্রোশ বাড়ানো হয়েছে। এবং বিষধর সাপ বাংলাদেশে যে কয়েকটা আছে, 28টা প্রজাতি, সেই 28টা প্রজাতির মধ্যে যারা ভয়াবহ, সেই ভয়াবহগুলোর মধ্যেও কিন্তু সে নাই। বর্ষায় দেশে সাপে কাটার সংখ্যা বাড়ে। খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে গোখরা ও কেউটে সাপের কাটার ঘটনা সবচেয়ে বেশি। অথচ সিলেট ও চট্টগ্রাম বিভাগে সবুজ বোড়া, রাজশাহী, ঢাকা বিভাগে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার দংশনের ঘটনা হয় 2 থেকে 3 ভাগ। কোবরা এবং ক্রেট, এই 2 প্রজাতির সাপেই বেশিরভাগ মানুষের দুঃখজনকভাবে মৃত্যু ঘটে। কিন্তু রাসেলস ভাইপার গত কয়েক বছরে, প্রায় বছর 10 ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। তবে এদের সংখ্যা অনেক বেশি না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সহ আরো অন্যান্য বিজ্ঞানীদের জন্য, মলিকুলার বায়োলজিস্ট, এটা তো একটা খনি। এটা তো বিজ্ঞানের খনিকে আমরা যদি এরকম সাপগুলিকে ধ্বংস করি, তাহলে তো আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবো। দেশে ভাইপার বা বোড়া প্রজাতির 5 প্রকারের সাপ আছে। এর মধ্যে চন্দ্রবোড়া বা উলুবোড়া, ছোপা বোড়া, লাল লেজি সবুজ বোড়া ও বাদামি সবুজ বোড়া। বিপন্নর মুখে থাকা এই প্রজাতি 2015 সাল থেকে লাল তালিকাভুক্ত। এই সাপ হত্যা ও আবাসন নষ্ট করা বন্যপ্রাণী আইনে দণ্ডনীয় অপরাধ। সঠিক 27 জেলায় ছড়িয়েছে এটি আমরা সরকারিভাবে বলতে পারছি না, কারণ আমাদের কাছে এই ধরনের কোনো সায়েন্টিফিক ডেটা আসে নাই। যে কোনো ধরনের সাপ প্রাকৃতিক জঙ্গল থেকে ধরা বা মারা কিন্তু একেবারে নিষিদ্ধ এবং একটি দণ্ডনীয় অপরাধ। চন্দ্রবোড়া বাংলাদেশে পশ্চিমবঙ্গ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ায় দেখতে পাওয়া যায়। এই সাপ বিশ্বের বিষধর সাপের তালিকায় 7 নম্বরে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার এসব নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার আবু শাহিন। ডাক্তার শাহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। যে বিষয়টা আসলে জানতে চাচ্ছি, সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপারের বিষয়ে বেশ কিছু তথ্য ছড়িয়ে পড়েছে, যে বিষয়ে অনেকটাই বলা হচ্ছে যে তথ্যগুলো সঠিক নয়। অর্থাৎ সব বাংলাদেশ অন্তত 30 জেলায় এটা ছড়িয়ে পড়েনি, কিছু এলাকায়। এবং সাধারণত সাপে কাটায় যেসব মৃত্যু হয় বাংলাদেশে, তার 3% বলা হচ্ছে এই চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার সাপের কারণে মানুষ মারা যায়। তাহলে কেন এই গুজবটা আসলে ছড়লো, বা এই পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা? অনেকেই অভিযোগ করছেন যে এইভাবে সাপ নিধন করে বা সাপ সংগ্রহ করে পাচারকারীরা এর সাথে সম্পৃক্ত আছেন বলে অনেকে সন্দেহ প্রকাশ করেন। আপনার কি এরকম মনে হয়? এরকম ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। বাংলাদেশ এখন রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত, এবং রাসেল ভাইপার নিয়ে বিভ্রান্তিও আছে অনেক। চলছে আলোচনা, চলছে সমালোচনা। এবং আসলে আমার কাছে মনে হয় যে রাসেল ভাইপার নিয়ে যতগুলা সত্য, তার থেকে বিভ্রান্তি ছড়াচ্ছে বেশি। যেমন এর কোনো অ্যান্টিভেনম নেই, কথাটা সত্য নাই। আমাদের যে গভর্নমেন্ট থেকে যে সরকারিভাবে যেটা অ্যান্টিভেনম বা পলিভ্যালেন্ট যেটা সাপ্লাই আছে, এটা কার্যকর, তাহলে একটা বিভ্রান্তি। আর একটা বিভ্রান্তি আছে যে কি বলে যে এটা তেড়ে এসে কামড়ায়, এটাও একটা বিভ্রান্তি। সাপ কখনোই তেড়ে এসে কামড়ায় না। আপনি যেটা বলছিলেন যে এটা হঠাৎ করে বেড়ে গেল কেন, আসলে রাসেল ভাইপার তো ছিলই। রাসেল ভাইপার ছিল নদীর অববাহিকা এলাকায়, এটা ছিলই আসলে। এটা তো এখন হয়তো এর বিস্তৃতি বেড়েছে হয়তো। এখন এখন ভিআরসি অর্থাৎ ভেনম রিসার্চ সেন্টার থেকে যে অথেন্টিক যেটা মেসেজ,
সেটা হলো 27 জেলাতে এখন রাসেল ভাইপার পাওয়া গিয়েছে। তাহলে এখান অনেক সারা দেশে ছড়াই গেছে এরকম ব্যাপারটা এরকম না, রাসেল ভাইপার আগেও ছিল। এখন এটা একটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে হয়তো কিছুটা বাড়তে পারে, কিছু জায়গায় নতুন জায়গায় হয়তো নতুন জেলায় যেতে পারে, বাট এটাই এই কি বলে যে একদম সারা দেশ ছেয়ে গেছে কিংবা এটা তো চিকিৎসা নাই, বা এটা এই ধরনের একটা বিভ্রান্তি আমার কাছে বলে মনে হয় আর কি। কারণ এই সাপটি হচ্ছে হারিয়ে যাওয়া যে প্রজাতি তার মধ্যে অন্যতম একটি এই চন্দ্রবড়া সাপ। আরেকটি বিষয় বলছিলাম, বাংলাদেশের যেসব মানুষ সাপে কাটার ফলে মারা যান তাদের চিকিৎসা ব্যবস্থা আসলে কতটা ভালো? যেমন আমরা বিভিন্ন সময় শুনেছি যে বাংলাদেশ উপজেলা পর্যায়ে সাপের জন্য অ্যান্টিভেনম নেই, এই অর্থে যে সেসব জায়গায় আইসিইউ নেই, কারণ সাপের বিষ ইনজেকশন দিতে হলে আইসিইউ প্রয়োজন আছে, এবং সে কারণে শুধুমাত্র জেলা শহরগুলোতে এই সাপের অ্যান্টিভেনম রয়েছে। এ তথ্য ঠিক? ধন্যবাদ। এই তথ্যটা একেবারেই সঠিক নয়। সঠিক নয়? কারণ আমার বাংলাদেশে সঠিক নয়। আচ্ছা, বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন অ্যান্টিভেনম পর্যাপ্ত পরিমাণ রয়েছে। কিন্তু সেখানে কি আইসিইউ আর ব্যবস্থা আছে? এটা একটা মানে অ্যান্টিভেনম দিতে হলে আইসিইউ লাগবে, এই কথাটা একেবারেই সত্য নয়। আচ্ছা একেবারেই সত্য নয়। আচ্ছা, অ্যান্টিভেনম যে কোনো কি বলে হাসপাতালে দেওয়া যেতে পারে, এটার জন্য আইসিইউ বা বিশেষ কোনো সাপোর্ট প্রয়োজন নেই। আমরা যেটা বলছি যে সাপ দংশন হওয়ার পরে দ্রুত নিকটস্থ হসপিটালে ভর্তি হতে হবে, সেটা স্বাস্থ্য কমপ্লেক্স হোক, ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল হোক কিংবা মেডিকেল হাসপাতাল হোক। তাহলে যত দ্রুত যাবে, যদি ভেনমের ফিচার থাকে বা বিষের মানে আমার হাতে ফিচার সময় থাকে। কম, শেষ প্রশ্ন, বাংলাদেশে যেসব অ্যান্টিভেনম পাওয়া যায় বিদেশ থেকে আনতে হয়, কেন দেশীয় সাপের জন্য দেশীয় অ্যান্টিভেনম তৈরি হচ্ছে না? বাধা কোথায়? খুবই সংক্ষেপে। ধন্যবাদ, এটা চমৎকার একটা প্রশ্ন। আসলে আমাদের দেশের যে সাপ, এদের ইকোলজি বা ভেনম কম্পোজিশন কিন্তু ইন্ডিয়া থেকে আলাদা। আপনি জানেন যে সাপের যে পলিভেনম সেটা ইন্ডিয়া থেকে আসে। জি, এটা আমাদেরও দাবি যে এটা আমাদের দেশের সাপের এগনেস্টে স্পেসিফিক মনোভ্যালেন্ট অ্যান্টিভেনম হওয়া উচিত। আমার মনে হয় গভর্নমেন্ট সেজন্য ভিআরসি চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা ভ্যাকসিন সেন্টার করেছেন, হয়তো ভবিষ্যতে আমরা সেটা আশা করি। অসংখ্য ধন্যবাদ ডাক্তার অধ্যাপক জনাব আবু শাহিন, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। উচ্ছেদ করা হলো রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা। রামচন্দ্রপুর খাল দখলমুক্ত করতে এই অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডিএনসিসি বলছে খালের সীমানায় 30 ফুটের মধ্যে থাকতে পারবে না কোনো স্থাপনা। উচ্ছেদের বিষয়ে কোনো বক্তব্য মেলেনি সাদিক অ্যাগ্রো কর্তৃপক্ষের। কোটি টাকার গরু কিংবা 15 লাখ টাকার ছাগল, বারবার আলোচনায় আসে সাদিক এগ্রোর নাম। শুধু এবছরই নয়, 2021 সালে জালিয়াতির মাধ্যমে ব্রাহ্মা গরু আনায় বিতর্কিত হয় প্রতিষ্ঠানটি। রাজধানীর রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠে এই এগ্রো। বছরখানেক আগেও যেখানে পশু রাখা হতো সেখানে এখন বসতি। অভিযানের খবর পেয়ে নিজেরাই সরে যায়। আমি এই জায়গায় আছি 3 মাস, হবে নতুন ঘর, এই যে আমার মেয়ে আর আমি থাকি। আমারও নোটিশ দিচ্ছে, কিন্তু এইবারে নোটিশ দেওয়া হয় নাই। দীর্ঘদিন ধরে আরো মানুষ থাকতেছে, পরে আমি এই 4 মাস ধরে উঠেছি লোন উঠাইয়া, গাছগাছালি পরিষ্কার করে সমান করছি, এখন সবাই চোখ পড়ে গেছে। সাদিকের বিরুদ্ধে খাল দখলের অভিযোগ বহুদিনের, কয়েকবার নোটিশও দেওয়া হয়, এরপরও সরেনি তারা। তবে এসব অভিযোগ মানতে নারাজ বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। উল্টো সাদিক অ্যাগ্রোর পক্ষে সাফাই দিলেন। সিটি কর্পোরেশন ডিমার্কেশনটা, সে ডিমার্কেশনের ভিতরে কিন্তু সাদিক অ্যাগ্রো ফার্মটা নেই। সাদিক অ্যাগ্রো ফার্মটা, যেটা আমিও নিজে পর্যবেক্ষণ করে দেখলাম, এটা একটা প্রাইভেট জায়গার উপরে, এবং প্রাইভেট জায়গার যে মালিক যারা, তারাও কিন্তু এখানে উপস্থিত আছে। বৃহস্পতিবার সকাল 10টায় অভিযান শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বেলা 12টায়। ডিএনসিসি কর্তৃপক্ষ জানায় খাল দখল করেছে সাদিক এগ্রো। হাইকোর্টের আদেশ অনুযায়ী খালের সীমানার 30 ফুটের মধ্যে কোনো স্থাপনা থাকবে না। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। ডক্টর খান, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। বলছিলাম সাদিক অ্যাগ্রোর কথা, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যাণে এটি বেশ নাম এসেছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গরু বা ছাগল, পশু, অন্যান্য পশুও বিক্রি করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে অভিযানটা হচ্ছে, অনেকেই বলার চেষ্টা করছেন যে এই ঘটনার পর থেকেই সাদিক অ্যাগ্রোর উপর এই অভিযান চালানো হচ্ছে। কারণ এই যে অবৈধভাবে যদি স্থাপনা দখল করে থাকেই, তাহলে কেন এতদিন সেখানে নজর দেওয়া হয়নি? যদি সাদিক অ্যাগ্রো অবৈধভাবে স্থাপনা দখল করে থাকে, নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এতদিন যারা অবহেলা করলো, যাদের দেখার দায়িত্ব ছিল, সেই অবহেলা কি ইচ্ছাকৃত কিনা, সেটাকে তদন্ত করা উচিত কিনা?
অবশ্যই, কারণটা হচ্ছে যে ঢাকা শহরে আমরা খাল দখল করে বিভিন্ন ধরনের স্থাপনার অভিযুক্ত নতুন না, এটা চলছে এবং অধিকাংশ ক্ষেত্রে প্রভাবশালীরা করে। এবং এটা বলাটা হয়তো ন্যায্যই হবে যে এই ধরনের প্রভাবশালীরা যখন দখল করে তখন তারা ম্যানেজও করে, ম্যানেজ না করলে একদম দিব্য দৃষ্টিতে যেটা দেখা যায় সেটা ওনারা জানেন না, এই ব্যাপারে আমাদের জ্ঞান কম। আর আমাদের এখানে সিটি কর্পোরেশন বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলেন, প্রত্যেকের কিন্তু পরিদর্শনের জন্য পরিদর্শক যারা গ্রাউন্ডে গিয়ে কাজ করবেন এই ধরনের লোকবল নিযুক্ত করা আছে। এত কিছুর পরেও যখন দেখা যায় যে এই ধরনের কিছু দিনের পর দিন চলে, খাল দখল হচ্ছে, ইমারত হচ্ছে, এখানে এগ্রো ফার্ম হচ্ছে, অবশ্যই তাদের নজরে থাকে, নজরে জানে, তাদের কোনো ধরনের ম্যানেজ করে এগুলো হয়, এটা আমরা বাংলাদেশ থেকে এটা আমরা বুঝতে পারি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে বড় বড় ঘটনা না ঘটলে টনক নয় না কর্তৃপক্ষের, যখন ঘটনা ঘটে এই ক্ষেত্রে তাই হয়েছে, সোশ্যাল মিডিয়াতে আলোচনার পরেই দেখা যাচ্ছে সাদেক এগ্রো এখন উচ্ছেদে নেমেছে। আপনার হয়তো জানা থাকবে সাদেক এগ্রো নিয়ে পরিবেশ দূষণ, তারা যেখানে ফার্ম করেছে সেই ফার্মের বর্জ্য সেটা আশেপাশে জলাশয়ে পড়েছে, এটা নিয়েও মিডিয়া রিপোর্ট হয়েছে। কিন্তু অদৃশ্য কারণে এই ধরনের যারা আইন আইন ভঙ্গ করে যখন এই ধরনের নির্মাণ করেন, জলাশয় দূষণ করেন, পরিবেশ দূষণ করেন, তাদের প্রভাবটা এতই বেশি, সেখানে সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নীরব থাকে। এলাকাবাসীও কিন্তু এদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো যে কমিউনিটি যে শক্তি, সেই শক্তিটা বাংলাদেশে নিঃশেষ হয়ে গেছে। এই জন্যই তারা দিনের পর দিন বিভিন্ন সংস্থাকে ম্যানেজ করে, ব্যক্তিকে ম্যানেজ করে। এটা বাংলাদেশের দুর্ভাগ্য যে আপনাদের মিডিয়া বা সোশ্যাল মিডিয়া। শুধু তাই নয়, বিভিন্ন সময় আমরা দেখেছি যে শহরের বিভিন্ন অবৈধ স্থাপনের অভিযোগে কর্তৃপক্ষ অভিযান চালায়, ভেঙে দেয় সেসব স্থাপনা। কিন্তু ওই যে আপনি যেটা বলছিলেন যে নিশ্চয়ই তারা কাউকে না কাউকে ম্যানেজ করে এতদিন এই স্থাপনা তৈরি করেছিল। এখন সেই সব ব্যক্তিকে যদি শাস্তির ব্যবস্থা না দেওয়া যায় বা না দেওয়া যায়, তাহলে তো এই সংকট কখনোই সমাধান হবে না। ওই দিকটাও নজর দেওয়া উচিত কিনা কর্তৃপক্ষের? অবশ্যই কর্তৃপক্ষের, মানে এই ধরনের যে কোনো ভায়োলেশন যখন পরবর্তী অ্যাড্রেস করা হয়, তাহলে সেই কর্তৃপক্ষের যারা এই ধরনের জোনের দায়িত্বে আছে তাদেরকে সরাসরি প্রশ্ন করলেই হয়। অবশ্যই এখানে নিশ্চয়ই অনেক দায়িত্বে আছেন, উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশনও, তাদেরই দেখভাল করার কথা। তাহলে আমরা যখন উচ্ছেদ অভিযান শুনি তখন প্যারালালে যদি শুনতাম যে এখানে এতদিন ধরে তারা যে অবৈধভাবে করেছে সেটা যাদের ব্যত্যয়ের কারণে এটা চলেছে এবং এর কারণে আমাদের পরিবেশ দূষণ হয়েছে, তাদেরকে যদি আমলে নেওয়া হতো তাহলে তো আমাদের অনেক সমস্যার সমাধান হতো। কিন্তু দুর্ভাগ্যজনক যে বড় বড় ঘটনা ঘটলেও দেখা যায় যে আমাদের কতিপয়। ধন্যবাদ জনাব খান। আরেকটি বিষয় আপনার সাথে ডিসকাশন করছি। আমরা যখন এই বিষয়ে আলোচনা করছি তখন একটু আগে ইকোনমিক্স গ্রুপস গ্লোবাল লিভাবিলিটি ইন্ডেক্স 2024 প্রকাশ হয়েছে, যেখানে ঢাকা কতটা বাসযোগ্য সেই ইন্ডেক্সে ঢাকার মান দুধাপ পিছিয়েছে এবং সেখানে বলা হচ্ছে ঢাকা এখন 168তম নগর যেখানে বাসযোগ্য, অর্থাৎ প্রথম থেকে যদি চিন্তা করা যায় খুবই নিচের দিকে বাংলাদেশের অবস্থান, ঢাকার অবস্থান। তার মানে এই বিষয়গুলো যদি সার্বিকভাবে না দেখা হয়, বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা তো আরও পিছিয়ে পড়বে। বাসযোগ্য শহরের তালিকায় দিনে দিনে আমরা একদমই তলানিতে চলে গিয়েছি এবং সরকার বা কর্তৃপক্ষের যেটা দাবি, আমরা তো প্রচুর অবকাঠামো করছি, কিন্তু ঢাকার মতো শহরে গভর্নেন্সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে আপনি এই যে সাদেক এগ্রো ঘটনা যেটা আলাপ করছি, সেখানে মূল সমস্যাটা তো গভর্নেন্সের সমস্যা। গভর্নেন্স ঠিক না থাকাতেই তারা দিনের পর দিন এই ব্যবসাগুলো করছে, শুধু যে অবৈধ স্থাপনা না, তার পরিবেশ দূষণ করছে। তাহলে এই যে ওয়াটার কোয়ালিটি এবং টোটাল এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে, এটা নিয়ে তো আমরা দেখছি না। এই জন্যই আমাদের সরকারেরও সকল মনোযোগ মূলত কত নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার বানাবে। আমরাও চাইবো যে আপনি বলছেন সুশাসনের কথা বলছেন, সেই সুশাসন নিশ্চিত করলেই আসলে ঢাকা হয়তো বাসযোগ্য স্থানে পরিণত হবে, শহরে পরিণত হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আদিল মোহাম্মদ খান আমাদেরকে আপনার সময় দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রথমবার বিতর্কে মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় স্থানীয় সময় রাত 9টায় অনুষ্ঠিত হবে এই বিতর্ক। 90 মিনিটের এই মুখোমুখি বিতর্কের আয়োজন করেছে CNN। এই সময় কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের অ্যাটর্নি অ্যাট ল মঈন চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি ভালো আছেন। আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাই, এই ধরনের বিতর্ক যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় বেশ একটা পুরনো রেওয়াজ। বিতর্ক শুনে বা বিতর্ক দেখে ভোটাররা সাধারণত যে সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত হার কত শতাংশ? ধন্যবাদ। এটার কোনো ধরনের স্ট্যাটিস্টিক্স নাই কত শতাংশ, কিন্তু আপনারা জানেন এখন এই যে বিতর্ক, ইংরেজি ল্যাঙ্গুয়েজে বিতর্কটা হচ্ছে, কিন্তু এই দেশে একটা ইমিগ্রেন্ট কান্ট্রিতে লক্ষ লক্ষ মিলিয়নস অফ ভোটার্স কিন্তু এই বিতর্কে নজর দেবে না। আবার
অধিকাংশ লোক বিতর্কটা দেখবে, কিন্তু এটা খুবই ইনফ্লুয়েন্সিয়াল। এটার মাধ্যমে সারা আমেরিকায় জানাজানি হবে যে কার পজিশনটা কোন অবস্থানে আছে, এবং এই বিতর্কের মাধ্যমে আমরা যারা ভোটাররা আছে তারা জানতে পারবে যে আসলে কার পজিশন কোন অবস্থানে। আমেরিকায় অনেকগুলা ইস্যুর মধ্যে অন্যতম হচ্ছে ইস্যুগুলো এখন ইমিগ্রেশন ইস্যু, বর্ডার সিকিউরিটি, ট্যাক্সেস, ইকোনমিক গ্রোথ, এই সব অ্যাবর্শন রাইটস, সবগুলাই নিয়ে বিতর্কে এই পয়েন্টগুলো আসবে। 90 মিনিট বিতর্কের মধ্যে এই পয়েন্টগুলো আসবে এবং তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করবে। তারপরে জনগণ বুঝতে পারবে যে আসলে কোন পার্টির বা প্ল্যাটফর্মে আমাদের প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প এবং জোসেফ আর বাইডেন কি বিষয় নিয়ে সামনে তাদের কোন ধরনের নীতি পদ্ধতি নিয়ে এগোচ্ছে। সাধারণত পত্রপত্রিকা আমরা যেটা দেখছি, আপনিও বলছিলেন যে অভিবাসন বিষয়ে অনেক আলোচনা হবে, যুদ্ধ, ইউক্রেন যুদ্ধের কথা, মধ্যপ্রাচ্য যুদ্ধ, এই বিষয়গুলো আসলে বিতর্কে আসবে। সেই বিতর্কের বিষয়গুলো দুটো দলের মধ্যে এখন কতটা এইসব সিদ্ধান্তের ব্যাপারে কতটা তারা একমত বা কতটা তারা দ্বিমত? আপনারা অবশ্যই জেনে থাকবেন অধিকাংশ বিষয়ে দুই পক্ষ, ডেমোক্রেট পার্টি রিপাবলিকান পার্টি একমত হয় না, কারণ এই জন্যই ইলেকশনটা হয়। আর এই জন্যই তারা একে অপরের বিরুদ্ধে কথা বলে, তাদের পলিসি ভিন্ন। যেমন ডেমোক্রেটরা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি, রিপাবলিকানরা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি, অনেকে বলে আবার অনেকে বলে না। কিন্তু ওই জিনিসগুলো আসবে, তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা কেউ এখনো দেয় নাই। কিন্তু আপনারা জানি ডেমোক্রেটরা হচ্ছে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি, যেই কারণে আপনি দেখবেন যে বিলটা আসছে, প্রেসিডেন্ট বাইডেন যে এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছে গত সপ্তাহে, ওইটার মধ্যে ইমিগ্রেশনের কথা আছে। এবং আমাদের ডোনাল্ড ট্রাম্প বলবে এটা হচ্ছে ইমিগ্রেশন ইস্যুটা এখানে নিয়ে আসছে ইলেকশনের জন্য। সো এই বিষয়গুলো সেও তো তার প্রস্তাবনা কালকে দিতে পারে, আজকে দিতে পারে, সে ইমিগ্রেশনে কি ভাবতেছে। ওই বিষয়গুলো আসলে স্পেসিফিক তো আসবে না, তাদের নীতি পদ্ধতিগুলো বললে জনগণ এই আশায় কিন্তু ভোট দেয়। কিন্তু পরবর্তীতে কি হয় আপনারা জানেন, এখানে দুইটা কক্ষ, আমরাও সেই অপেক্ষায় থাকলাম। জনাব মঈন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এই ছিল এডিটরস স্পিক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।